ধরে নেওয়া হয় বাংলাদেশের অর্ধেক রোগীকে সেবা দিয়ে থাকেন গাইনি চিকিৎসকরা। রাজধানী থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত অন্য ডিসিপ্লিনের চিকিৎসককে পাওয়া না গেলেও পাওয়া যায় একজন গাইনি চিকিৎসককে। কিন্তু এই চিকিৎসকরাই পদোন্নতির দিক থেকে সব থেকে বেশি বৈষম্যের শিকার। এটিকে আসলে চরম বৈষম্যের শিকারও আসলে বলা যায়। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় গাইনি চিকিৎসকদের পদোন্নতি বৈষম্য। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনজন অতিথি। আমাদের স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম, চিফ কনসালটেন্ট ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। আমাদের সঙ্গে আরও আছেন ডাক্তার আরিফা শারমিন মায়া, জুনিয়র কনসালটেন্ট গাইনি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমি শুরুতেই অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম আপনার কাছে জানতে চাই যে গাইনি চিকিৎসকরা তো আমি বলছিলাম যে সেবা দিয়ে যাচ্ছে ইউনিয়ন পর্যন্ত আসলে তাদেরকে পাওয়া যায়, কিন্তু আপনারাই কেন বৈষম্যের শিকার হলেন বা কতদিন থেকে বা কত যুগ থেকে আপনারা আসলে বৈষম্যের শিকার? বৈষম্যের শিকার কেন সেই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। সেটা যারা বৈষম্য তৈরি করেছে তারাই জানে কেন বৈষম্যের শিকার। কতদিন থেকে যদি বলেন যে আপনার রওশনা ম্যাডামের কথা আপনি জানেন, উনি একসময় চাকরি ছেড়ে দিয়েছিলেন ঠিক মতো সময়। কোন সালের দিকে যদি আপনি আনুমানিক? বহু আগে, 90 দশকে। জি, আমিও এক সময় চাকরি ছেড়ে দিয়েছি। আমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 94-এ। 2010-এ আমি চাকরি ছাড়তে বাধ্য হয়েছি। একটা প্রমোশন হয়নি, অথচ আমার জুনিয়র অনেকের প্রমোশন হয়ে গেছে। একটা হলো রাজনৈতিক কারণ আছে, যেখানে যার যেখানে পোস্টিং হওয়ার কথা, যেখানে পদায়ন হওয়ার কথা সেখানে না হয়ে রাজনৈতিক মদতপুষ্ট যারা আছে কি তাদেরকে দেওয়া, এটা একটা আছে। সেটা ছিল অনধিকাল ধরেই। আর পর্যাপ্ত পোস্ট না থাকা, দুটো সম্মিলনে পর্যাপ্ত পোস্ট থাকার পরেও হয় না, যে হলো যেটা রাজনৈতিক কারণে তাদের মতাদর্শী যদি না হয় তাহলে তাদেরকে দেয়। তো আমিও 2010-এ কিন্তু চাকরি ছেড়ে দিয়েছি এই কারণেই যে কিছুতেই প্রমোশন দিচ্ছিল না। যেই সরকার যখন আসে তার উল্টা দল হিসাবে কনসিডার করে দিচ্ছিল। আমাদের জনসংখ্যা বেড়েছে, সেই অনুসারে পদ নাই, কাজী পদ হয়নি, কিন্তু আমাদের গাইনোকোলজিস্টের সংখ্যা অনেক বেড়ে গেছে, কাজে একটা বিরাট লকজাম হয়ে আছে এখানে। কিন্তু আমি এখানে একটু জানতে চাই যে রাজনৈতিক বৈষম্যের শিকার এটা যেমন আমরা গত 17 বছরে আসলে দেখেছি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা অনেক জায়গাতে দেখছি যে 17 বছর যাদের পদোন্নতি হয়নি, মেডিকেল অফিসার হয়ে যারা বসে আছেন, হঠাৎ করে তাদেরকে দেখা গেল যে তারা সহকারী হচ্ছেন বা একসাথে দুটো প্রমোশনের কথা আমরা শুনছি। মানে আপনাদের ক্ষেত্রে কি আসলে রাজনৈতিক বৈষম্য বেশি হয়েছে, নাকি হচ্ছে এই যে আপনাদের সাথে অন্যান্য যে ডিসিপ্লিন আছে তাদের সঙ্গে আপনাদের বৈষম্য কোনটা আসলে বেশি? রাজনৈতিক বৈষম্য একটা আছে, কিন্তু এখন প্রকট যেটা আমাদের পর্যাপ্ত পোস্ট নেই। পর্যাপ্ত পোস্ট নেই, সেটার কারণে পদায়ন করা যাচ্ছে না। যত থাকা দরকার, আমাদের ধরেন 500+ পোস্ট দরকার, সেখানে আছে 306টা। কিন্তু এই যে গ্যাপটা, আবার যতগুলো পোস্ট আছে তত তার মধ্যেও কিছু খালি আছে। তার মানে সেই পোস্টগুলো দিতে পারছে না। যেমন মায়ের কথা যদি ধরি, সে এখন এলিজিবল ফর প্রফেসর, সেরকম ক্যাপাসিটিতে আসে। 2টা এফসিপিএস করেছে, একটা গাইনিতে এফসিপিএস এবং এরপরে সুপার স্পেশালিটি। আমি আপনার কাছে আসবো। আমি ডাক্তার আরিফা শারমিন মায়া আপনার কাছে জানতে চাই যে ম্যাডাম বলছিলেন যে আপনি এতদিনে আসলে অধ্যাপক হয়ে যেতেন, কিন্তু ম্যাডাম নিজেও কিন্তু আসলে এই বৈষম্যের শিকার হয়েই তার চাকরিটি ছেড়েছেন। আপনার ক্ষেত্রে আপনি এখন আসলে টিকে আছেন ক্রিজে, আমরা যেভাবে বলি না কেন। আপনার গল্পটা যদি আপনি বলেন। যে আমি যখন 2013 সালে জুনিয়র কনসালটেন্ট কনফার্ম হলাম, তো সেই অনুযায়ী আমি যদি পদোন্নতির বিষয়টা চিন্তা করি যে আমাদের ক্রাইটেরিয়াটা কি। আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে যে আমি যদি আমার চাকরি স্থায়ী হয়, আমার প্রথম যোগদান থেকে 4 বছর পার হয়, এবং একই সাথে যদি আমি সিনিয়র স্কিল পাস করি, আমাদের গভর্নমেন্ট যে রুলগুলো রয়েছে, তখনই কিন্তু আমি ক্যাপাবল। সেক্ষেত্রে আমি কিন্তু 2013 সালেই ক্যাপাবল, আমি জুনিয়র কনসালটেন্ট, এবং ওই পর্যন্ত আমার ঠিক ছিল। এরপরে কিন্তু 3 বছর পরে আমার হওয়ার কথা ছিল সহকারী অধ্যাপক। ঠিক তার 3 বছর পরে হওয়ার কথা ছিল আমার সহযোগী অধ্যাপক, এবং এর 5 বছর পরে আমার হওয়ার কথা ছিল অধ্যাপক। তার মানে 3, 3, 6 আর 5, 11। আমার কিন্তু অলরেডি 11 বছর পার হয়ে গিয়েছে। আপনি আপনার জায়গাতেই আছেন, কিন্তু আমি আমার সেই জুনিয়র কনসালটেন্ট ওই জায়গাতেই আছি। তো আমরা কি জানি যে আমরা যে চিকিৎসার মান উন্নয়নের জন্য আমরা কি জানি যে সব বিদেশে বা সব জায়গায় যেটা করে কি আপগ্রেডেশন হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরও কিন্তু সাব স্পেশালিটি গভর্নমেন্ট থেকেই আমাদের সরকারি পর্যায়ে। সেই প্রসঙ্গে পরে আসবো। আপনার কাছে জানতে চাই যে আপনি যখন জুনিয়র কনসালটেন্ট হয়েছেন, আপনার সাথে তো আপনাদের অনেক সহকর্মী বা ফ্রেন্ড বন্ধু যারা, তারাও তো আসলে একই জায়গাতে জুনিয়র কনসালটেন্ট হিসেবে, আমি গাইনির কথা বলছি,
সেক্ষেত্রে কারা সহকারী বা সহযোগী পর্যন্ত যেতে পেরেছেন, তাদের সঙ্গে আপনার বৈষম্য কিভাবে হলো? এটা যেতে পেরেছে আসলে কম পেরেছে, কম সংখ্যকই পেরেছে। হ্যাঁ, যেমন ওই সময় কিছু গ্রুপ দেখা যাচ্ছে যে সহকারী হয়ে গেছে, যারা এখন সহযোগিতা আছেন, কিন্তু গাইনিতে এটা আসলে তুলনামূলকভাবে কম হয়েছে। আমি যদি আমার আন্তঃকাডার চিন্তা করি, যেমন সার্জারি মেডিসিন, আমি যেমন 25 BCS, ওরা কিন্তু অলরেডি এখন সহযোগী অধ্যাপক, এবং তারা অ্যাপ্লিকেশন করেছে, খুব শর্ট টাইমের মধ্যে তারা অধ্যাপক পদে চলে যেতে পারবে। কিন্তু আমরা সেটা সুদূর পড়া হতো, মানে এখনো একই জায়গায়। ধন্যবাদ। আমি ম্যাডামের কাছে একটু জানতে চাই যে আপনি তো তরুণ চিকিৎসকদের সঙ্গে কাজ করেন, বা আপনার সঙ্গে একটা যোগাযোগ অনেক আগে থেকে আসলে আছে আর কি। তরুণ চিকিৎসকদের মধ্যে যারা আগামীতে আসবে, গাইনি চিকিৎসক হিসেবে নিজেদেরকে তৈরি করছে, বা যারা আসলে কাজ শুরু করেছে, তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন বা হতাশা কীরকম দেখেন? যারা চাকরি করছে, সে সরকারি হোক বেসরকারি হোক, যেখানেই হোক, তার কাজের সাথে সাথে যদি কাজের রিকগনিশন না হয়, তাহলে আপনি বোঝেন যে কোনো সেক্টরে যখন কাজ করে তার একটা রিকগনিশন দরকার। আস্তে আস্তে যে আমরা আমাদের প্রফেশনাল স্কিল বাড়াই, কাজের পরিমাণ বাড়াই, কাজের পরিধি বাড়াই, এ বাড়ানোর সাথে সাথে আমাকে সেই রিকগনিশনটা দিতে হবে আপনাকে। সরকারি চাকরিতে সেই রিকগনিশন, বা বেসরকারি চাকরি যখন চাকরি করে, সেটা রিকগনিশন কিন্তু এই যে প্রমোশন। এখন এরা যেটা স্ট্যাগনেন্ট হয়ে আছে, এদের এই প্রমোশনটা বহুদিন ধরে শুনলেন যে নাই, শুধু মায়া একা না, এরকম অসংখ্য গাইনোকোলজিস্ট পড়ে আছে যাদের কোনো প্রমোশন হচ্ছে না। তো এই রিকগনিশন যদি না থাকে, তখন আপগ্রেডেশন কিন্তু চাকরি ক্ষেত্র থেকে তারাও করাবে, বা ডাক্তারদের মধ্যে যেটা আমরা সেলফ আপগ্রেডেশন করে থাকি। তো এখন আমাদের যেমন এখানে ক্যাডার বৈষম্য যদি ধরেন, আপনি যদি ধরেন যে মিনিস্ট্রির লোকজনদের যে ট্রেনিং, এত ট্রেনিং হচ্ছে, অসংখ্য, একজন আমার ঘরে 2 জন আছে, আমার ভাবি এবং আমার ছোট বোন, তাদেরকে দেখতাম যে প্রচুর ট্রেনিংয়ে তারা যাচ্ছে, কিন্তু ডাক্তারদের কিন্তু সরকারি লেভেল থেকে ট্রেনিং নাই বললেই চলে। আমি তো দেখি নাই, আমি সেলফ মেড, আমি নিজে ট্রেনিং নিয়ে আসছি বিভিন্ন জায়গায়। তো এখন এই একটা যে আমি যদি আমার দেশের চিকিৎসককে পর্যাপ্ত ট্রেনিং না দিই, এবং সবচেয়ে ভালনারেবল হলো চিকিৎসা, আমি একটা আধুনিক চিকিৎসার জন্য পর্যাপ্ত ট্রেনিং নিয়ে যদি না আসি, আমি আপনার গায়ে হাত দিব কেমন করে? কাজে এটা কিন্তু সরকারি উদ্যোগই করানো উচিত। যেমন ফিটোম্যাটার্নালি সে পোস্ট গ্রাজুয়েশন করেছে, এখন তাকে আধুনিকতম প্রসিডিউর যদি করতে হয়, সেজন্য তাকে বাইরে থেকে কিন্তু তার স্কিল ডেভেলপমেন্ট করে আনতে হবে। ওর প্রফেসর হওয়ার কথা, সেখানে যদি সে আজকে অ্যাসিস্ট্যান্টও না হতে পারে, অ্যাসোসিয়েট না হতে পারে, তো মানসিক অবস্থা কেমন থাকে? মানসিক অবস্থা যদি ভালো না থাকে, কাজের মান কেমন হবে? ডাক্তার আরিফা শারমিন মায়া, আপনার কাছে জানতে চাই যে একটি তো হচ্ছে যে চিকিৎসকদের ক্যাডারের মধ্যে আসলে বৈষম্য আছে অন্য ডিসিপ্লিনের সাথে, কিন্তু অ্যাডমিন ক্যাডার বা অন্য ক্যাডারের সাথে আপনাদের বৈষম্যের ফারাকটা আসলে কত বেশি? ফারাক তো অনেক বেশি আসলে। হ্যাঁ, যে আমার নিজেরটা আমি একটু ছোট্ট করে দিতে চাই। যেমন আমি যদি বলি, আমাদের গাইনি BCS-এ 15তম BCS পর্যন্ত আংশিক অধ্যাপক হয়েছে, যেখানে আমার লেভেলে হওয়ার কথা। আচ্ছা, কতটা দুঃখজনক। কিন্তু এখানে যদি সার্জারি মেডিসিন আমরা চিন্তা করি, 21তম BCS পর্যন্ত কিন্তু অধ্যাপক হয়েছে। আবার 25তম BCS পর্যন্ত সার্জারি মেডিসিনের সহযোগী, কিন্তু গাইনিতে 21-এরও আংশিক। হ্যাঁ, আর সহযোগী তো মানে 18 এরকম, আর কিছু স্কার্টাট রয়েছে। তার মানে সংখ্যানুপাতে 25 যেখানে ওদিকে সহযোগী, আমাদের গাইনিতে কিন্তু 18 BCS, তাও আংশিক। এখানে একটা এবং আমরা যদি চিন্তা করি যে আমার লেভেলে আমি জুনিয়র কনসালটেন্ট, আমার মন্ত্রণালয়ে আমার BCS ব্যাচমেট আছে, আমি আমার BCS মানে এটার সময় একসময় এক্সিকিউটিভ মেম্বার ছিলাম, তো ডেপুটি সেক্রেটারি। হ্যাঁ, আর যারা 21 BCS-এর, ইভেন 22 BCS-এ তারা জয়েন্ট সেক্রেটারি। তাহলে এখানে আপনি চিন্তা করতে পারছেন যে কতটা পার্থক্য। তো সেক্ষেত্রে আমরা আমাদের 22 BCS-এর আমাদের অনেক ব্যাচমেট রয়েছেন, সিনিয়র আপাররা রয়েছেন, যারা এখনো জুনিয়র কনসালটেন্ট। আপনাদের মধ্যে মানে ড্রপ আউট হয়েছে এরকম হচ্ছে কিনা আসলে, যে থাকছে না, সরকারি থেকে বেসরকারিতে চলে যাচ্ছে, এই প্রবণতা কেমন? হ্যাঁ হচ্ছে। আমি যদি একজনের নাম বলতে পারি, আমাদের শ্রদ্ধা একজন আপা 24 BCS-এ ফৌজি আপা, ওনার অনেক দিন যাবত উনি জুনিয়র কনসালটেন্ট ছিলেন নরসিংদীতে। হ্যাঁ, তো যেহেতু প্রমোশন হচ্ছে না অনেকভাবে, আমরা তো সব সময় ট্রাই করতে থাকি। ডিজি অফিসে গিয়েছি, আমরা মন্ত্রণালয়ে গিয়েছি, তারপরও যখন হলো না, উনি কিন্তু আসলে ছেড়ে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম। আপনার কাছে জানতে চাই যে আপনি যেমন 16 বছর পরে মানে অনিচ্ছা সত্ত্বেও বের হয়ে আসছেন, বা আসলে আর টেকা যায়নি, আপনার মতো যারা আসলে বের হয়েছেন, আপনি হয়তো
একটা ইনস্টিটিউট গড়েছেন বা চিফ কনসালটেন্ট হয়েছেন, অন্যদের ঘটনা কি একই রকম হয়েছে? সবাই তো আর এমন করতেও পারে না, তাদের পরিণতি কি হয়েছে? এটা ঠিক আছে, কিন্তু অনেকেই যেমন কর্পোরেট হসপিটালগুলো হওয়ার ফলে অনেকে সেখানে জয়েন করতে পেরেছেন, ভালোই হয়েছে, তাতে তাদের অসুবিধা হয় নাই। কিন্তু সবার বাস্তবতা তো এমন কিন্তু অবশ্যই সবার না। জন্য সেটা সম্ভব হয়নি। কেউ কেউ বিদেশে চলে গেছে। আমার এক জুনিয়র মেয়ে ছিল, সে যেমন একটা এস্টাবলিশড অবস্থানেই চলে আসার কথা ছিল, কিন্তু সেটা বাদ দিয়ে সে বিদেশে চলে গেছে। এবং উল্লেখযোগ্য সংখ্যক আগেভাগেই চলে যায় বিদেশে। হ্যাঁ, সবারই কিন্তু দেশে থাকার ইচ্ছা, দেশে যদি ভালো সিচুয়েশন থাকতো তাহলে থেকে যেত, এমন মানসিকতা নিয়ে অনেকে কিন্তু বিদেশে চলে গেছে, সেটা আছে। কাজে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়ে তারপরে অন্য কোথাও। কিন্তু আপনাদের সঙ্গে যারা এখনো ছাড়তে পারেনি, আপনাদের ব্যাচের, তাদের কি অবস্থা এখন? আমাদের ব্যাচ তো অলরেডি, আমি যদি রিটায়ারমেন্টে চলে গেছে। চাকরিতে থাকতাম তাহলে 19-এ আমাদের সাথে যারা তাহলে ছিল, 19-এ অনেকেই আছে যারা অধ্যাপকও হতে পারে, যারা রিটায়ারমেন্টে চলে গেছে। আমাদের ব্যাচের অধ্যাপক হতে পারেনি সেরকম নেই, তবে আমার সিনিয়র যারা আছেন তাদের কিন্তু জাস্ট কিছুদিন আগে হয়েছে। এবং আমার জুনিয়র কিছু মেয়ের আছে, তাদের জাস্ট রিটায়ারমেন্টের 5 দিন আগে প্রফেসরের একটা পোস্টিং হয়েছে। যখন প্রফেসর প্রমোশনটা হলো তার 5 দিন পরে সে রিটায়ারমেন্টে গেছে। কেউ কেউ আছে জাস্ট 1 বছর আগে, কেউ কেউ 2 মাস আগে। এটা একটা প্রহসন। হ্যাঁ, একজনকে রিটায়ারমেন্টের 5 দিন আগে তাকে প্রমোশন দেওয়ার কোনো যুক্তি আছে? মানে তার হোল লাইফটা কিন্তু তার কাছে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। পদ নিয়ে গেলেন কিন্তু সে সম্মান নিয়ে উনি না, তার একটা চাকরি থাকে তা না, সে যে টাইমটা পাস করেছে একটা ডিসঅ্যাপয়েন্টেড টাইম, সেটা কিভাবে ফেরত দিবেন আপনি? আপনার চেয়ারের সাথেই আপনার সম্মানটা জড়িত। আপনি যতই সম্মানী ব্যক্তি হন, আপনি চেয়ার না পেলে সেই সম্মানটা আপনি পাবেন না ইন জেনারেল সবার কাছ থেকে। যে এই দুঃখটা কিন্তু ডাক্তারদের মধ্যে সবার মধ্যে আছে। অ্যাজ এ হোল ডাক্তাররা কিন্তু বেশি নিগৃহীত। জুনিয়রদের যে আরও বেশি আপগ্রেডেড হওয়া উচিত ছিল, আমি ফিল করি যে আমাদের মানুষদের সার্ভিস দিতে হলে আরও বেশি তাদের আপগ্রেডেড হওয়া উচিত ছিল, কিন্তু তারা তো পাচ্ছে না, তারা সুযোগ পাচ্ছে না। তাদের মন মানসিকতা ভালো হচ্ছে। কোনো কোনো মেয়ে উপজেলায় পড়ে আছে 12-14 বছর। উপজেলা হেলথ কমপ্লেক্সে যে থাকে সে তো সব কিছুর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন, সে কোনো সুযোগ পায় না, একটা সেমিনারে অ্যাটেন্ড করার সুযোগ পায় না, সে ভালো একটা প্রশিক্ষণ পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। কাজে সে তো আপগ্রেড করতে পারছে না তাকে নিজেকে। এবং এই যে সিস্টেমটা যদি এমন হতো যে প্রতি 3 বছর পর পর চেঞ্জ হবে, তাহলে একজন যেত একজন আসতো। কিন্তু একটা গ্রুপ আছে যারা উঠে আসার কোনো রাস্তাই নাই তাদের জন্য, তাদের পেট্রোনাইজ করার মতো কেউ নাই, কাজে তারা পড়ে আছে বছরের পর বছর। এই যে টোটাল সিস্টেমটা এরকম গলদযুক্ত আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার আরিফা শারমিন মায়া, আপনার কাছে জানবো যে এই যে অপেক্ষমানের তালিকাটা আসলে কীরকম, সহকারীতে, সহযোগীতে বা অধ্যাপকে বা জুনিয়র কনসালটেন্টে, যদি একটু বিস্তারিত বলেন। আচ্ছা, যে প্রসঙ্গে বলছিলাম যে আমাদের পদ সংখ্যা অত্যন্ত কম তুলনামূলকভাবে, এটা তো একটা বড় ইস্যুই। আমি যদি চিন্তা করি যে আমাদের পদ সংখ্যা, ম্যাডাম যেটা প্রথমে বলছিলেন যে টোটাল গাইনিতে এ যাবৎকাল আমাদের পদ, আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে সময়ের সাথে রোগী বেড়েছে, লোক সংখ্যা বেড়েছে, কিন্তু আনুপাতিক হারে আমাদের পদ বাড়ে নাই। তো সেই টোটাল পদ সংখ্যা হচ্ছে 306টি টোটাল। মানে আমি যদি চিন্তা করি সহকারী, সহযোগী অধ্যাপক সারা বাংলাদেশ, হ্যাঁ সারা বাংলাদেশ, শিক্ষক হিসেবে আমরা এর মধ্যে 269টা পদায়ন আছে, পদে মানে রয়েছেন। আচ্ছা আচ্ছা, তার মানে আরো কিছু বাকি কিন্তু এখনো নিয়োগ হয় নাই। আচ্ছা, এর মধ্যে কিছু আছেন দেখা যাচ্ছে অধ্যাপক পদে আছেন খুবই কম, 19 জন, সহযোগী অধ্যাপকে আছেন 20 জন বা 25 জনের মতো, সহকারী আছেন একটু তুলনামূলকভাবে বেশি, পিরামিড যেভাবে হয় আর কি 220 জনের মতো। এখন যদি আমরা চিন্তা করি যে ম্যাডাম একটু আগে বলছিলেন যে আমাদের যে জুনিয়ররা, মেডিকেল অফিসাররা, নবম গ্রেড যারা চাকরি করেন, তারা 10, 12, 14 বছর পর্যন্ত কিন্তু রয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা 27 বছর বিশেষ পর্যন্ত কেউ কেউ জুনিয়র কনসালটেন্ট হয়েছে, কিন্তু মেডিসিন সার্জারিতে 33 বা 34 বিসিএস পর্যন্ত হয়েছে। তো আমাদের 500 মেডিকেল অফিসার অপেক্ষমান তালিকায় আছে যারা জুনিয়র কনসালটেন্ট পদপ্রার্থী। আবার এদিকে যদি আমি চিন্তা করি যে আমরা সহকারী অধ্যাপক, আমাদের তো সহকারী হই নাই, এর পরের কারণটা তো আমরা পরেই করবো। সহকারীর মধ্যে আমরা কিন্তু অনেকেই, মানে আমাদের কিন্তু এই যে জুনিয়র কনসালটেন্ট থেকে আমরা প্রমোশন চাচ্ছি, এটাও কিন্তু আরেক প্রহসন আমি মনে করি। কারণ আমি 6 গ্রেড জুনিয়র কনসালটেন্ট, 6 গ্রেড, আমি যে সহকারী অধ্যাপক পদে যাব সেটাও কিন্তু 6 গ্রেড। এবং এখানে আমাকে যেতে হলে কিন্তু সরকারের আর্থিক কোনো সংশ্লিষ্টতা থাকে না। হ্যাঁ, কারণ কি আমরা তো একই গ্রেডে বেতন পাচ্ছি। তো এটা একটা ইস্যু। সেখানে আমরা মোটামুটি 642 জনের মতো আমরা
একদম 6 গ্রেড কমপ্লিট, মানে আমাদের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। আবার কেউ কেউ গ্রেডেশনের মাধ্যমে, অর্থাৎ প্রতি বছর একটা গ্রেডেশন হয়, ওই গ্রেডেশন অনুযায়ী দেখা গেছে যে ওরা 6 গ্রেডের সমপরিমাণ বেতনও পাচ্ছে, তার মানে তারাও সেই ক্ষেত্রে যোগ্য। তো আমি যদি এই দুটোকে যোগ করি দেখা যাচ্ছে 1066 জন টোটাল সহকারী অধ্যাপক পদপ্রার্থী। আচ্ছা, অথচ দেখেন মানে পদ মাত্র কয়টা, মানে এখন তো কিন্তু যেই পদগুলো ফাঁকা আছে নিয়োগ দেওয়া হয়নি সেটির কারণ আসলে কি? আচ্ছা, সেটির কারণটা তো এই যে ম্যাডামের মাথায় বলতে হয়, কারণ জানে কর্তৃপক্ষ। কারণ এই পোস্ট ক্রিয়েশন প্রক্রিয়ার সাথে যেহেতু আমরা জড়িত, আমি একটু প্রসঙ্গে বলতে চাই, 2018 সালে আমি 17 সালে আমি হাই রিস্ক প্রেগনেন্সি ফিটোমেটাল মেডিসিনে কোর্সে ঢুকি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো তখন আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম, আমাদের যে পায়োনিয়ার ফিটোমেটাল মেডিসিন প্রফেসর ফিরোজা বেগম ম্যাডাম চিন্তা করলেন, উনি তখন ওজিএসবির জেনারেল সেক্রেটারি ছিলেন, তো চিন্তা করলেন যে এই সুপার স্পেশালিটিতে পদ সৃষ্টি দরকার, কারণ তখন তো একটা পদও নাই, অথচ আমাদের এই প্রক্রিয়াটা চলছে যে সাব স্পেশালিটি। তো সেক্ষেত্রে তখন আমি, আমার সাথে আরও কলিগ রৌনক, আরও কিছু নাম বলতেই হয় আমাকে, আমরা মোটামুটি রেগুলার গিয়েছি, ম্যাডাম পাঠিয়েছেন। তো অনেকবার কারেকশন সেখানে দেওয়া হয়েছিল, সুপার স্পেশালিটির 144টা পদ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কেটে কুটে আলটিমেটলি যেদিন গভর্নমেন্ট অর্ডার হয় সেই অর্ডারের দিনও আমি আর ও ছিলাম একসাথে, দেখা গেল 144 কেটে আমরা দেখলাম 44টা। এবং সেই 44টার মধ্যে ফিটোম্যাটার্নালে ছিল 8টি পদ, ইনফার্টিলিটিতে ছিল 10টি, এবং হচ্ছে গাইনি অনকোলজিতে ছিল। তো সব মোটামুটি ইনফার্টিলিটিতে 8টি পদ ছিল, অনকোলজিতে হচ্ছে 6টি, আমাদের 8টি কেটে 4টি আবার ইউরোগাইনোকোলজি, কারণ ম্যাডাম চিন্তা করছেন ওটাও তো আসবে, এখন যেহেতু ঢাকা মেডিকেলে কিন্তু কোর্স চালু হয়েছে, ওখানে নেওয়ার কারণে আমার প্রফেশনটা একটু বলি যে আমাদের ডিপিসি হলো গত বছর জানুয়ারি লাস্টে 30 তারিখে মেবি। তো আমরা 5 জন ক্যান্ডিডেট ছিলাম, আমরা একই সাথে প্রথম 5 জন, তার মধ্যে শুধুমাত্র পদ না থাকায় আমার ফাইল উপরে উঠেও নেমে গেল। আচ্ছা, যেটা ম্যাডামরা ডিজি স্যার বা ওই সময় সচিব স্যার পর্যন্ত জানেন যে একটা মেয়ে বাদ পড়েছে। তো এটা আমি কিন্তু এলিজিবল এবং আমি সিনিয়র বিসি, কোয়াইট সিনিয়র, আমি কিন্তু আমাকে দিতেই পারতেন। মানে অন্য ক্যাটারে তো আমরা জানি যে যখন এলিজিবল গ্রুপ ধরে ব্যাচ ধরে দিয়ে দিচ্ছে, মানে আমরা তো একই সাথে, যেমন বৈষম্য শুরুটা আরেকটু জায়গায়, যে আমরা যখন মানে প্রথম চাকরিতে জয়েন করি সহকারী সার্জন হিসেবে, দেখা যাচ্ছে যে একজন এসিলেন্ট তার গাড়ি আসে, বা একজন অন্য কর্মকর্তা তার একজন পিয়ন তাকে নিতে আসে, মানে একটা জোকস আছে, কিন্তু একজন ডাক্তার দাঁড়ায় আছে বলছে যে আপনি রিক্সা করে নিয়ে আপনার অফিসে যান, মানে কথাটা বোঝানোর জন্য যে তখন থেকেই আমাদের থাকা, আমাদের যে স্ট্যান্ডার্ড, এই জিনিসগুলো শুরু থেকেই বৈষম্য শিকার। তো আমরা আসলে এটাও চাই না, এখনকার পর্যায়টা প্রকটভাবে দেখা গেছে। তো এই সমীকরণটা আপনাকে দিলাম যে অ্যাবাউট মানে 1000-এর মতো আমরা সহকারী অধ্যাপক এবং 500-রও বেশি হয় জুনিয়র কনসালটেন্ট পদপ্রার্থী। ধন্যবাদ। আমি ম্যাডামের কাছে জানবো যে তাহলে ভবিষ্যতে যারা আসলে স্বপ্নটা তো আসলে অনেক আগেই দেখে, যে এমবিবিএস যখন সে ভর্তি হয় তখনই তো মনে করে ফেলে যে ঠিক আছে আমি গাইনিতে থাকতে চাই, বা এটি একটি যন্ত্রণাদায়ক জায়গা, কারণ আপনাদের তো টাইম টেবিলের কোনো ঠিক ঠিকানা নেই, প্রেগনেন্সি বা অন্যান্য ইস্যুগুলোতে যে কোনো সময় আসতে হচ্ছে, তারপরেও এই সেবাটাতে আগ্রহী নারীরা তুলনামূলকভাবে বেশি, এই পেনটা তারা নিতে চায়। তাহলে কেন তারা আসবে, বা আসার পথ কি বন্ধ হচ্ছে কিনা, আপনি কি মনে করেন? এটা কিন্তু জুনিয়র সবসময় প্রশ্ন করে যে আমরা কোন সাবজেক্টে পড়বো, এবং প্রায় আলোচনা হয় যে আমার খুব গাইনি আমার খুব ফেভারিট সাবজেক্ট, আমি গাইনি পড়তে চাই, কিন্তু গাইনোকোলজিস্টের যে অবস্থা দেখছি যে তারা কোনো তাদের পোস্ট পজিশন নাই, তাদের মধ্যে এত প্রচণ্ড হতাশা, তাহলে আমি এই সাবজেক্ট পড়বো কিনা, এই প্রশ্ন কিন্তু আসে, সেটা ঠিক। তো এখন কথা হচ্ছে যে আমাদের তো ডিমান্ড আছে। আপনি যদি ইনফার্টিলিটি ধরেন, আমি মনে করি যে আমার লেভেলের অন্তত 200 ফার্টিলিটি স্পেশালিস্ট দরকার বাংলাদেশের প্রেক্ষিতে। যে পরিমাণ পেশেন্ট আমাদের আছে সেটা হ্যান্ডেল করতে হলে আমার লেভেলেরই 200 ফার্টিলিটি স্পেশালিস্ট দরকার। তাহলে যেই দেশের এটা দরকার রাষ্ট্র, তাহলে সেটার ব্যবস্থা কেন করবে না? আমি আরো যোগ করি যে আপনারা বহুদিনের আন্দোলন, যে আপনারা শতভাগ নারীকে ইনস্টিটিউশনাল ডেলিভারি করাতে চায় আর কি, কিন্তু আমরা হয়তো 60 পর্যন্ত গিয়েছি। সত্যি যদি এসে পড়ে তখন কি করবেন? সেই ডাক্তারও তো আসলে নাই। সেটাই তো, এখন আপনি যদি উপজেলায় যে মেয়েরা কাজ করে তারা সবসময় কমপ্লেনটা করে যে আমি একা সব করতে হচ্ছে, যেন আমাদের তো কাজকর্ম তো ওরকম পিরামিডাল। হ্যাঁ, আমি একজন কনসালটেন্ট, আমি একটা ডিসিশন দেব যে এই পেশেন্টটার, সবসময় আমাকে সেই ডিসিশন দিতেও হয় না, তারাই ম্যানেজ করে ফেলে। যদি কখনো একটা কমপ্লিকেটেড কেস থাকে আমি একটা ডিসিশন দিলাম, কিন্তু তারা কিন্তু সেটা করার মতো এলিজিবিলিটি আছে, তারা সেটা করে ফেললো। তারপরে তাদের জুনিয়র যারা আছে তারা হয়তো সেটার লেখালেখি করলো। তো এই যে একটা পর্যায়ক্রমিক কাজ, এটা কিন্তু উপজেলাতে ওরা পাচ্ছে না। ওরা হিস্ট্রি লেখা, তার সব কিছু লেখা, সিজারটা করা, এবং ইভেন অ্যাসিস্ট্যান্টও নাই তাদের।
হ্যাঁ, দেখালো যে একটা সিজার করতে মিনিমাম সার্জনের সাথে 2 জন অ্যাসিস্ট্যান্ট লাগে, মিনিমাম 3 জন হলে ভালো হয়, কিন্তু সেই 2 জন অ্যাসিস্ট্যান্টে তারা ডাক্তার কিন্তু পাচ্ছে না। তো এই আমাদের প্রয়োজন অনেক আছে, কিন্তু সেটা যদি না দেয়, যদি পোস্ট না থাকে, তাহলে ডাক্তার যাবে কোথা থেকে? কাজে ডাক্তারের তো প্রয়োজন আছে, জায়গা নেই। আমরা প্রচুর বেসরকারি মেডিকেল কলেজ হতে দেখেছি, সরকারিও হয়েছে, এগুলোর মান নিয়ে নানা ধরনের কথা আছে, কিন্তু এই যে আমরা মেডিকেল কলেজগুলো করে ফেললাম, সেখানে তো অবশ্যই শিক্ষার্থীরা আসলে শিক্ষক ছাড়া তো তাদের আসলে মানসম্মত চিকিৎসক হিসেবে গড়ে ওঠার কোনো সুযোগই আসলে নেই। সেই জায়গাগুলোতে চিকিৎসকের সংকটটা আসলে কোন পর্যায়ে? এই যে স্বাস্থ্য ব্যবস্থা, আপনি জানেন যে স্বাস্থ্যের 2টো ভাগ রয়েছে, একটা সেবা বিভাগ, একটা শিক্ষা বিভাগ। সেবা বিভাগের কাজগুলো অ্যাকচুয়ালি তুলনামূলকভাবে বেশি, অনেক কিছু তার মধ্যে কনসালটেন্ট লেভেল, মানে হসপিটাল, জেলা সদর হসপিটাল, এই জায়গাগুলোকে কাভার করতেছে। আর শিক্ষা বিভাগটা হচ্ছে যারা স্টুডেন্ট পড়াবে, মানে আমাদের যেটা হচ্ছে কি, আমরা যারা সহকারী অধ্যাপক থেকে উপরে যারা আমরা পদপ্রার্থী বা অধ্যাপক ম্যাডামরা যারা রয়েছেন, তারা কিন্তু একই সাথে 2টো কাজ করেন, শিক্ষা দেন এবং সেবাও কিন্তু দেন। যেমন হসপিটালে যারা আছেন তারা কিন্তু দুটোই, এবং দুটোই কিন্তু তাদের লোড পড়ে যায়। হ্যাঁ, তো এই যে শিক্ষাটা যখন, যেমন এখন আমি জুনিয়র কনসালটেন্ট, তাও কিন্তু শিক্ষকের স্বল্পতার কারণে আমাকে ক্লাস নিতে হয়, স্টুডেন্টদের MBBS ক্লাস নিতে ওয়ার্ডে যখন আসে তার, এটা তো আমার নেওয়ার কথা না। অপরপক্ষে যদি আমি বলি যে আমি এলিজিবল, আমি নিতে চাই, আমি গ্যালারিতে ক্লাস নিতে চাই, কিন্তু আমি পারছি না, শুধুমাত্র আমার পদমর্যাদার জন্য। এবং এই যে সংকট, এই সংকটটার কারণে দেখা যাচ্ছে আমরা যারা অনেক কিছু দিতে ক্যাপাবল মনে করছি নিজেকে, যে এই পর্যন্ত এসছি, তারা আমরা জ্ঞানটা দিতে পারছি না, ওরাও নিতে পারছে না। এবং দেখা যাচ্ছে যে অনেক জায়গায় এই যে পদগুলো যখন পূরণ হচ্ছে না, তাহলে কি হচ্ছে, শিক্ষক নাই, অনেক সাবজেক্টে একজনও নাই, কোনো কোনো সাবজেক্টে প্রয়োজন হয়তো 4 জন আছে, 1 জন বা 2 জন। তো একজন টিচার আমার আনুপাতিক হারে যে শিক্ষাটা দিবে, সেটা তার লোড পড়ে যাচ্ছে, সেটা সেই পরিমাণ শিক্ষা যেটা সহজলভ্যভাবে স্টুডেন্টরা নিতে পারবে। শুধু আমাদের ডাক্তারি পেশাটাকে শুধু পুঁথিগত শিক্ষা কিন্তু না, আমাদের প্র্যাকটিক্যাল চিন্তা, আমাদের রোগের সাথে, পড়ার বইয়ের সাথে অনেক কিছু কোঅর্ডিনেশন করে চলতে হয়। তো আমরা ওই জায়গাটা চাই যে প্রতি জায়গায় সরকারি 37টা মেডিকেল কলেজ আছে, এখনও অনেক পদ শূন্য আছে, কিন্তু আমাদের পদ সংখ্যা তো নাই, যাও বা আছে সেটাও আমাদের প্রমোশন হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার রাশিদা বেগম, আপনাদের কথার মধ্যে ফুটে ওঠেনি, কিন্তু আমার কাছে আরেকটি বৈষম্যের বিষয় এসেছে, যে বাংলাদেশে রোগী মাত্রই তারা চায় যে আমি একজন অধ্যাপকের কাছে যেতে চাই। আমরা সাংবাদিক হিসেবেও ডাক্তারদেরকে নিয়ে কাজ করি, দেখা যাচ্ছে যে প্রথম চাহিদা থাকে একজন অধ্যাপকের চেম্বারে তিনি যেতে চান। কিন্তু যারা ডাবল FCPS করেছেন বা আরও ডিগ্রি নিয়েছেন, কিন্তু তার নামের সঙ্গে যেহেতু অধ্যাপক বা সহযোগী অধ্যাপক যুক্ত হয়নি, যোগ্যতা থাকার পরেও কিন্তু রোগী তার কাছে আসছে না। এখানেও কি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো বিষয় আপনাদের পক্ষ থেকে আছে কিনা? ডেফিনেটলি আমাদের দেশে তো যেহেতু কোনো রেফারেল সিস্টেম নেই, পেশেন্টরা ইচ্ছা মতো তার চয়েস অনুযায়ী যায়, তার প্রথমেই জিজ্ঞেস করে যে একজন প্রফেসরকে দেখাবে, তো একদম অবধারিত। আপনি জানেন, আপনি যখন সহকারী সহযোগীও মানুষ বুঝে না, কিন্তু অত অধ্যাপকের কাছে যাবে, কাজে সেই সিলটা যেহেতু তার নাই, সেখানে তো সে ডেফিনেটলি বঞ্চিত হয়। কোনো আবার অনেক সময় দেখা যায় যে রাজনৈতিকভাবে মদতপুষ্ট একজন অযোগ্য মানুষ, তাকে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হলো, কিন্তু রোগী তো বুঝলো উনি একজন অধ্যাপককে দেখাচ্ছেন, সেখানে তো উনি ক্ষতিগ্রস্ত হলেন। যথেষ্ট উপমা আছে। এবং আপনি যে পয়েন্টটা ধরেছেন সেটা ঠিকই, যে সে প্রফেসর হতে পারেনি বলে, তার গায়ে প্রফেসর ট্যাগটা নেই বলে ডেফিনেটলি একটু বঞ্চিত হয়। কারণ পেশেন্টের যে চয়েসের যে জায়গাটা থাকে, সেই জায়গাটা থেকে এক নম্বরে নাই আর কি, চয়েসের সেই জায়গায় প্রফেসর না বলে সে কিন্তু বঞ্চিত হচ্ছে। কিন্তু এই ফিলিংসটা কিন্তু আমাদেরকে পীড়া দেয় না, যে আমি প্রফেসর না দেখে আমার কাছে পেশেন্ট আসছে না, আপনি আপনার সেবার জায়গায় সেটা কিন্তু আমাকে পীড়া দেয় না। আমাকে পীড়া দেয় ওটাই, যে আমার আজকে প্রফেসরের যোগ্য আমি, কিন্তু আমি পারলাম না হতে। এবং মায়া যেটা বললো যে টিচিংয়ের, আমাদের কিন্তু শুধু টিচিং না, শুধু রোগী দেখা না, হাসপাতালের সমস্ত পেশেন্ট দেখা। একজন প্রফেসরের সে সব কাজ না করলেও তার মাথায় হেডেকটা কিন্তু থাকে, সবকিছুর জন্য দায়বদ্ধতা একজন প্রফেসরের। পদোন্নতি হতো, এমনি অধ্যাপক যারা আছেন সংখ্যায় কম, তাদের লোডটাও তো আসলে অনেকাংশে ডেফিনেটলি কমে যেত। যেমন একটা জায়গায় যদি প্রফেসর 6 জন থাকার কথা, সেখানে যদি 4 জন থাকে, তাহলে ওই 6 জনের কাজ 4 জনের করতে হচ্ছে আর কি। এই কোয়ালিটি এনশিওর হচ্ছে না চিকিৎসার ক্ষেত্রেও, শিক্ষার ক্ষেত্রেও। আমি আসবো ডাক্তার আরিফা শারমিন মায়া, আপনার কাছে জানবো যে
এই যে বঞ্চনা, এই যে হলো না, আপনারা অনেকদিন থেকে আন্দোলন করছেন, নানাভাবে চেষ্টা করছেন আসলে আন্দোলনটাকে সফল করার জন্য, কিন্তু আসলে পারছেনও না আসলে, মানে আমি এটার সাক্ষী। সেক্ষেত্রে আপনারা আসলে কি কি করলেন আর কোথায় গিয়ে আসলে আটকে গেলেন, কেনই বা হচ্ছে না? আমাদের ম্যাডামরা আমাদের মাথার ছায়া হয়ে সবসময় ছিলেন, সোসাইটির মাধ্যমে হোক অন্যভাবে হোক সবসময়। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে এই যে আমরা প্রসিডিউরে যে যাব, ওখানে যে প্রথম কথা হচ্ছে যে আমরা যেহেতু জানি যে পদ সৃষ্টির প্রক্রিয়াটা আসলে করার কথা, এটা আসলে প্রশাসনিক লেভেলের করার কথা। আমরা যখন অধিদপ্তরে যাচ্ছি সেখানে এই যে কতগুলো লিস্ট তৈরি করতে হবে, হয়তো দেখা যাচ্ছে যে আমরা গাইনি গেলাম না, গাইনি এককভাবে দেওয়া যাবে না মন্ত্রণালয়ে, সব সাবজেক্ট নিয়ে কাজ করতে হবে, রিজ অফিস তো একা গাইনির না। আচ্ছা, এই আবার ধরেন এরকম করে আমরা যখন এখান থেকে একই জিনিস নিয়ে আমরা যখন মন্ত্রণালয়ে যাচ্ছি, শেষ পর্যন্ত যেটা হয়েছে যে এই যে আমাদের মার্চ মাসে নতুন 92টা পদের জিও হয়েছে, গভর্নমেন্ট অর্ডার হয়েছে, এটা কিন্তু পুরোটাই কিন্তু শূন্য রয়েছে টিল নাও। তো এটার জন্য আমরা মুভ করেছি যে পদ নাই, ঠিক আছে, কিন্তু যেগুলো হয়েছে সেগুলোও তো হোক। তো সেখান থেকে আবার যেটা বলা হলো যে কিছু সাবজেক্ট যেহেতু ডিপিসি হয়ে গেছে, ওগুলা এখন নতুন করে আর দেওয়া সম্ভব না। আমরা 21 সালে কিন্তু সবাই অ্যাপ্লিকেশন করেছি, লাস্ট 2021 সালে আমাদের দরখাস্ত নেওয়া হয় যে যে বিষয়ে এলিজিবল সেই হিসেবে করতে পারবে, এরপরে কিন্তু আর কোনো অ্যাপ্লিকেশন নেওয়া হয়নি। তো ওটা কিন্তু লিস্ট তৈরি করা আছে একদম সমস্ত পুলিশ ভেরিফিকেশন সহ। তো ওনারা চাইলে এটাতেও করতে পারে। আবার আমাদের বলা হলো না, আমাদের একদম লেটেস্ট অনুযায়ী HRM এ সবার আমাদের ডাটা থাকে। তো আমরা বললাম যে ঠিক আছে, HRM অনুযায়ী তাহলে ডিজি অফিস থেকেই করুক অথবা মন্ত্রণালয় থেকে করুক, ওনাদের কাছে তো সমস্ত তথ্য আছে, একটা ক্লিক করলে সব চলে আসে। এখন ওই যে ডাটাটা কালেক্ট করে পাঠানোটা, এটা কিন্তু মানে আমাদের বার যেতে হয়েছে, তারপরও হয়নি। আবার মন্ত্রণালয়ে যখন গেলাম, একটা ডাটা গিয়েছে, ওখান থেকে আমরা যখন খবর নিলাম যে আমাদের তো খবর আসলো যে ডাটা এসছে, ওখান থেকে আমরা শুনলাম যে হ্যাঁ, আপনাদের যে ডাটাগুলো এসছে তার মধ্যে অনেক কিছু ভুল রয়েছে, এটা দিয়ে আমরা কাজ করতে পারবো না। ডাক্তার রাশিদা বেগম, আপনার কাছে জানবো যে এই যে আপনারা আন্দোলন করলেন, নানাভাবে চেষ্টা করলেন, লেখালেখির মাধ্যমে গণমাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু যে আসলে হচ্ছে না, মানে মূল সংকটটা আসলে কোন জায়গায় বলে আপনাদের মনে হয়? আপনাদেরই নিজেদেরই যারা মানুষ, যারা চিকিৎসক নাম নিয়েই বিভিন্ন প্রশাসনিক পদে আছেন, তারা আন্তরিক হলে আসলে এটি হতো, ব্যাপারটা এরকম কিনা? প্রথমে বলেছি আমরা কিন্তু কোনো আন্দোলন করিনি এখনো, আমরা যথেষ্ট সহনশীলতা দেখিয়েছি, আমরা অত্যন্ত সহনশীলতার সাথে কাজ করে যাচ্ছিলাম। আমাদের সোসাইটিতে এযাবৎ যত প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল ছিলেন, ওনারা কিন্তু বহুদিন ধরে এই পোস্ট ক্রিয়েশনের ব্যাপারে কাজ করে যাচ্ছে। কিন্তু ওজিএসবি আমরা বলি সব থেকে শক্তিশালী সংগঠন, তাদের সব থেকে বেশি মেম্বার আছে, আপনাদের তো আরো পারার কথা, সেটি আন্দোলন হোক বা না হোক। আমি তো বলবো যে তাদের সদিচ্ছার অভাব এবং জেন্ডার ডিসক্রিমিনেশন, আমি আর কিছু দেখি না। আচ্ছা, এটি একটা বড় বিষয়। গাইনোকোলজিস্টদের মেজরিটি হলো মহিলা, আমাদের পুরুষ গাইনোকোলজিস্ট আছে কিন্তু সংখ্যায় খুবই কম। আমার মনে হয় যে জেন্ডার ডিসক্রিমিনেশন ছাড়া আর কিছু না। হ্যাঁ, কারণ আমরা তাদের সাথে পেরে উঠছি না, কারণ না ধর তো আমি অন্য কোনো কারণ দেখি না। আমরা তো মানুষকে সার্ভিস দিচ্ছি, পেশেন্টকে তো বাঁচাচ্ছি, এবং অফিসের মতো এত ইমার্জেন্সি আর কোনো সাবজেক্টে নেই। জেন্ডার ডিসক্রিমিনেশন 53 বছরের বাংলাদেশে এটি আসলে শুনতে কেমন লাগছে? নারীদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা দাবিও করেছেন বিগত প্রধানমন্ত্রীর কথাও যদি আমি বলি, মানে এর মধ্যে দিয়ে আসলে এটি কেন হলো, মানে এটি আসলে বিশ্বাস করতে কষ্ট হয়। প্রধানমন্ত্রী পর্যন্ত তো ব্যাপারটা যায়নি আসলে। মানে তাহলে এই যাদের নিয়ে যাওয়ার কথা ছিল তারা নিয়ে কেন গেল না, সেটা তো একটা প্রসঙ্গ। সেটা জানি না, প্রথমে বলেছি না যে কোথায় যে তারা কেন দিচ্ছে না, সেটা জানি না। তাহলে সদিচ্ছার অভাব ছাড়া আর তো কিছু দেখি না। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন ওজিএসবির প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার ফারহানা দেওয়ান, আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা দীর্ঘক্ষণ আসলে আলোচনা করছিলাম যে গাইনি চিকিৎসকদের পদোন্নতি বৈষম্য, আপনি ওজিএসবির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, বিগত অনেক প্রেসিডেন্টই আসলে এই বিড়ম্বনার জায়গাটি আসলে পার হয়ে এসছেন, কিন্তু কেন আসলে এই বৈষম্যের অবসান হচ্ছে না? ওজিএসবি সংগঠনটি অনেক শক্তিশালী হিসেবে জানি, আপনারা নানা ধরনের কাজ করেন এবং বাংলাদেশ সরকারের মুখ উজ্জ্বল করার জন্য অনেক কিছু আপনাদের আছে, সেই প্রসঙ্গ আমি আসলে টানতে এখন চাই না, কিন্তু কেন হলো না আপনার পর্যবেক্ষণ জানতে চাই। সত্যি কথা, গত জুন মাসে আমি চার্জ নিয়েছি, তার আগে তো একটা প্রেসিডেন্ট হিসেবে আমি আছি। তার আগে কিন্তু আমাদের বিগত যে প্রেসিডেন্ট সেক্রেটারিরা ছিলেন প্রত্যেক সময়, আমার মনে হয় আমার আগে থেকে 4টি নিউ, মানে 8 বছর 10 বছরের মতো হয়েছে আমি ওনাদের শুধু ফাইল নিয়ে মুভ করতে দেখেছি, তখন কিন্তু শুরু হয়েছিল। হ্যাঁ, আমার কাছে সবচেয়ে অবাক যেটা লাগে, সে আমি কেন অফিসিয়াল কাজটা আমি কেন করবো, ওনাদের ফাইল এখান থেকে ওখানে যাবে, আমি কেন যাবো?
কতদিন ওনারা যতদিন আমাদেরকে এই যারা ইনভলভ অ্যাসিড প্রফেসর যাদের সমস্যা ওনাদের কাগজ নিয়ে আমরা গিয়েছি, ইভেন এর আগে সেইটি স্যারের কাছে গিয়ে যাওয়া হয়েছে। 2 রকম যে সেইটি আছে আপনারা শুনেছেন ইতিমধ্যে, জানেন হয়তো বা, যে শিক্ষা সেবা 2 সেইটির সঙ্গে আমরা দেখা করেছি। আমরা ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি, দেখা করেছি। একদম লাস্টে যেটা বলতে চাই যে আমি সপ্তাহ 2 হবে মনে হয় আমাদের নতুন অ্যাডভাইজারের কাছেও আমরা অলরেডি গিয়েছি এবং ওনাকে একই কথা বলেছি যে এই বৈষম্য। তখন আপনার প্রশ্ন ছিল যে কেন মনে হয় আপনার, আসলে আমরা কেনর উত্তর কিন্তু আমরাও দিতে পারছি না, কারণ ওনাদের কাজ ওনারা করবেন, এটা তো আমাদের কাজ না। ওনারা যে প্রমোশনগুলো দিবেন, ওনারা যে ফাইল মুভ করাবেন, ওনারা দেখবেন সমস্যাটাকে, এটা তো আমাদের কাজ না, এটা ওনাদের কাজ। এটা কেন হয়নি? কিন্তু আমি জানতে চাই যে আপনারা যেহেতু যোগাযোগ করেছেন বা বাংলাদেশে এই যে পট পরিবর্তন যে হলো, এখানে কিন্তু বৈষম্য মুক্তির গল্পটাই কিন্তু ঘুরে ফিরে আসছে। আপনি যে কোনো জায়গায় আপনি বলেন বৈষম্য মুক্ত বা আন্দোলনের নামটাই ছিল আসলে বৈষম্যের সঙ্গে সম্পর্ক যুক্ত। সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে যাওয়া বা উপদেষ্টাকে বুঝানো বা বুঝাতে পারলে সমস্যার সমাধান হওয়া, এই জায়গাতে আসলে জোরদার করা উচিত কিনা। কারণ আগের সময়ের কথা টেনে আসলে এখন আর লাভ নাই, কারণ বাংলাদেশের একটা পরিবর্তন আসলে এসেছে। সেক্ষেত্রে আপনারা আর কি করতে পারেন বা কি করবেন বলে চিন্তা করছেন? আমরা যেটা করতে পারি অলরেডি শুরু হয়েছে। আমরা আমাদের মাননীয় অ্যাডভাইজার উপদেষ্টা, যে স্বাস্থ্য উপদেষ্টা, ওনার কাছে আমরা অলরেডি কথা বলেছি। উনিও একই কথা বলেছেন যে এইটা কেন হয়েছে, সেটা জবাব আমরা কিভাবে দিব। আমরা বলেছি যে আমরা তো অনেকদিন ধরে এটা ফলো করছি, কিন্তু এরকম একটা প্রেস্টেজ। এখন যেটা উনি বললেন, উনিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন। উনি বলেছেন যে আমরা দেখব। তবে একটা কথা আমি আপনাকে বলতে চাই যে দেখেন, একটা মানুষ কাজ করবে, তার তো কাজের স্পৃহাটা থাকতে হবে। আমরা যখন করেছি, যখন সরকারি চাকরি করেছি, আমাদেরও কিন্তু একটা সময় আমরা অনেক দিন এক পোস্টে ছিলাম, তারপরে প্রমোশন হয়েছে। প্রমোশনটা কিছুই না, প্রমোশনটা একটা মনের একটা সান্ত্বনা যে হ্যাঁ আমি আমার যোগ্য রেসপেক্ট পেলাম, আমার যোগ্য পদবিটা পেলাম, আমার কাছে এইটাই আর কিছু না। সেটা হতে পারে। ওকে ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মতো আশা রাখছি আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার আরিফা শারমিন, আপনার কাছে জানতে চাই যে ওজিএসবির প্রেসিডেন্টের কথা শুনে মনে হলো যে কাজ কিছুটা আগাচ্ছে। যিনি স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি চিকিৎসকও নন, বা উনি একজন সাধারণ মানুষের মতোই। অন্য যারা এসেছেন মন্ত্রণালয়ে ছিলেন বা দায়িত্ব পালন করেছেন, তারা মনে করেন অন্য একটা চোখ দিয়ে হয়তো বৈষম্যের শিকার করেছেন আর কি, আমি যদি এভাবে বলি। এই জায়গাতে কিন্তু এরকম সুযোগ নাই, কিন্তু তাদের ম্যান্ডেটই তারা নিয়ে এসেছেন বৈষম্য মুক্ত করা। সেই জায়গায় আপনারা আশাবাদী কিনা বা কি করা উচিত? হ্যাঁ, আমরা অবশ্যই আশাবাদী। আশায় মানুষ বাঁচে। আমরা অনেক ডিপ্রাইভ হয়েছি, কিন্তু আশা না থাকলে আমরা এতদূর এগোতে পারতাম না। সত্যি কথা যে আমরা এখনো আশা করছি। তো সেখানে ওনার যেটা কোশ্চেন ছিল যে এতজন এরকম হয়েছে, ওনাদের কি কোনো ড্রব্যাক আছে, মানে স্বাভাবিকভাবে যে এরকম পদোন্নতি হবে না, মানে কি কোথাও কোনো দৃষ্টি আছে কিনা। তো এই যে আমাদের হেলথ সেক্টরটা এবং তুলনামূলক অন্য সেক্টরের সাথে যে ব্যবধানটা, এটা যেহেতু আপনি বললেন যে উনি তো আসলে ডাক্তার না, উনি এই বিষয়টা আসলে অনুধাবন করতে পারবেন না। তো ম্যাডামরাই বললেন যে আসলে আমাদের সিস্টেমে কিছু সমস্যা রয়েছে। আমি ম্যাডামের কাছে একটু জানতে চাই যে আমি আসলে বলতে চাচ্ছি যে ওজিএসবির যেহেতু একটি অন্যরকম একটা গ্রহণযোগ্যতা বাংলাদেশে আছে, আপনারা অনেক কাজ করেন, আপনাদের সাব স্পেশালিটি বা সুপার স্পেশালিটি যাই বলি না কেন, এটা অসংখ্য, যেটি অন্য ডিসিপ্লিনের ক্ষেত্রে এত আসলে নাই। আপনি মেডিসিন সার্জারিতে আসলে নাই, আমি সাংবাদিক হিসেবে যদি ভুল করে না থাকি। সেক্ষেত্রে ওজিএসবির আরও দায়িত্বশীল ভূমিকা তো অবশ্যই তারা যে কাজ করার তারা করেছেন, আরও কি কি করা যেতে পারে, মানে জিনিসটাকে আসলে মানে শেষ না হওয়া পর্যন্ত টিকে থাকা, মানে সেই জায়গায় আপনার পরামর্শ চাইছি। যেটা প্রেসিডেন্ট বললেন যে এটা তো আমাদের কাজ না, আমরা আমাদের প্রফেশনাল কাজ করব, কিন্তু কাজ তো আপনাকে করতে হচ্ছে। আমি রিসার্চ করব, আমি ট্রিটমেন্ট করব, আমার তো অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে গোতাগাতি করার দরকার নাই, এটা তো অটোমেটিক হওয়ার কথা। তা আমার যে কাজ যেটা বলতেছে, আমরা এই জন্য এখানে আসছি আজকে বলতে যে ওই কাজটা কিন্তু আমার না, বাট প্রাপ্যটা আমার, আমাকে পেতে হবে। ওইখানে না যে মিনিস্ট্রিতে আমি যাব না, উই আর নট সাপোজ টু গো দেয়ার, সেখানে আমরা যাবো কেন? কিন্তু না যাওয়া পর্যন্ত যেহেতু হচ্ছে না, এখন এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা সর্বাত্মকভাবে এটাকে মনে প্রাণে চেয়েছিলাম এবং সেটা আজকে হয়েছে। আমরা আশা করি এই বৈষম্য, এই আজকে আপনি
এই বৈষম্য বিরোধী আন্দোলন যে সমস্ত ছেলেমেয়েরা করছে, সারা বাংলাদেশে যত মানুষ, সব আমাদের হাত দিয়ে হয়েছে। এই অবস্টেটিশিয়ানদের হাত দিয়েই এরা পৃথিবীতে এসছে। পৃথিবী থেকে যাওয়ার সময় বিভিন্ন রকম ডাক্তারের হাত দিয়ে যাবে, কিন্তু পৃথিবীতে আসা কিন্তু আমাদের হাত ধরে। কাজে আমরা এক্সপেক্ট করি যে এখনকার যে কমিটি আছে তারা এই বৈষম্য ঘুচাবেন, এটা আমরা আশা করি। কি করবো এটা বললে আমি মানবো না, আমরা কিচ্ছু করব না। আমি মিনিস্ট্রিতে যাব না, আমার যাওয়ার কথা না। অটোমেটিক্যালি আমাদের প্রাপ্য যেটা সেটা দিতে হবে। ধন্যবাদ। আমি তারপরে বলি যে আমরা দেখছি যে রাষ্ট্রের বড় দুটি পদে মন্ত্রণালয়ে দুজন একেবারে জুনিয়র শিক্ষার্থী যারা কেবল আসলে অনার্স মাস্টার্স পাস করেছেন তারা মন্ত্রণালয় চালাচ্ছেন, এবং অনেক জায়গাতে তাদের ভূমিকাও আছে, যে আহত নিহতদের যে তালিকা করা, তাদের সেবা করা, কোনো বৈষম্য হলে সেখানে কথা বলা। এই সমন্বয়কদের সঙ্গে আসলে আপনাদের কোনো সমন্বয় কি হয়েছে বা হওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন কি? না, আমরা আসলে চেষ্টা করেছি। কারণ হচ্ছে যে একদিন আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা উনি তো গিয়েছিলেন, এরপরেও কিন্তু মৎস্য উপদেষ্টা মহোদয় উনিও গিয়েছেন, ওনার সাথে একজন সমন্বয়ক সেদিন ছিলেন যখন আমাদের ডিরেক্টর স্যারের রুমে ব্রিফ করা হচ্ছিল। তো আপনারা সবাই জানেন হাসনা ওনার নাম। তো আমরা চেষ্টা করেছি, কিন্তু ওই পর্যায়ে মিটিংয়ের মধ্যে তো যোগাযোগ করা যায় না। আমাদের কিন্তু এখনো চিন্তাধারা আছে যে সমন্বয়কদের মধ্যে কারোর সাথে আমরা যদি ব্যাপারগুলো, ওরা তো অলরেডি জানে আসলে রিসেন্ট যে কিছু ঘটনা কিন্তু গভীরভাবে জানে না যে বিষয়টা যে আমাদের স্পেসিফিক গাইনি সেক্টরে যে এরকম হচ্ছে। তো ম্যাডাম যেটা বললেন যে আমরা যাব না, যেতে চাই না, তো সেই প্রসঙ্গে আমি সেটা তো অভিমানের কথা, আসলে এটাই বলতে চাচ্ছি, ম্যাডামের অভিমানের কথা। কিন্তু আমাদের যেটা আমি সিস্টেম নিয়ে বলতে চাচ্ছিলাম যে আমাদের সিস্টেম এমন হওয়া উচিত যে আমাদের এখন ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে ভালো লাগার বিষয়, যে বিশ্বাসের জায়গাটা, এবং যে জুনিয়র দুজন কাজ করছে ওরা কিন্তু বয়সে ছোট হলেও চিন্তা চেতনায় কিন্তু অনেক প্রোগ্রেসিভ, তাই না? এজন্যই কিন্তু ওরা বসতে পেরেছে। আমাদের যে সিস্টেম, হেলথ সেক্টরের যে সিস্টেমটা হওয়া উচিত, যখন যেখানে যার অবস্থান থাকবে, প্রমোশন যখন হবে, পদায়ন যখন হবে, যার 3 বছর পর পর বদলি, মানে যে যোগ্য, যে যেখানে যোগ্য, যাকে যেখানে থাকা উচিত, তাহলে কিন্তু কোনো সিস্টেমে কোনো ম্যাডামদের যেতে হবে না। যেমন অন্যান্য জায়গায় কিছুটা মানে এগিয়েছে কেন সার্জারি, যেমন ডিজি স্যার যখন আমাদের অধিদপ্তরে কোনো সময় সার্জারি, কোনো সময় মেডিসিনের দেখা যাচ্ছে, এবং আরেকটা জেন্ডার যে স্যাররা যেভাবে আসলে যেতে পারে। আমরা একটু দেখলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি বড় পদে আসলে গাইনি চিকিৎসক এসেছেন। যাই হোক, আমরা আশা করছি হয়তো এই সমস্যার সমাধান হবে, সেদিকে আপনারা হাঁটছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য খাতে যত অর্জন আসলে আছে, সেই অর্জনের একটি বড় অংশ কিন্তু এই গাইনি চিকিৎসকরা আসলে নিয়ে এসেছেন। বৈষম্যের বিরুদ্ধে যে অন্তর্বর্তী সরকার দাঁড়িয়ে আছে, তাদের কাছে আসলে এই বৈষম্যের, গাইনি চিকিৎসকদের বৈষম্যের বিষয়টি বলা হয়েছে, তারা জানেন। আমরা আশা করছি বৈষম্যের বিপক্ষে দাঁড়িয়ে থাকা এই সরকারের হাত দিয়ে এই দীর্ঘ যুগ ধরে যে বৈষম্যের শিকার হয়েছেন গাইনি চিকিৎসকরা, সেটির অবসান হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।